আসসালামু আলাইকুম। ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর ফিজিক্স 1 সাবজেক্টের প্রবাহী গতিবিদ্যা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি থিওরেম নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যেমন এই অংশটি অনেক ওতপ্রোতভাবে জড়িত, ঠিক সেমভাবে পরীক্ষার জন্য এই অংশটি খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে বার্নৌলি উপপাদ্যের প্রমাণ অংশটি ভালোভাবে বুঝে করার চেষ্টা করব। এর পরবর্তীতে শেষের দিকে বলার চেষ্টা করব যে বার্নৌলি উপপাদ্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে বার্নৌলি উপপাদ্যের মূল যে থিমটা তা একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, যদি কোনো একটি প্রবাহী নাও, এই আকারে একটি প্রবাহী আছে, যেখানে এটা একটা প্রবাহী যেখানে তরল পদার্থ পূর্ণ এবং তরল পদার্থের দিক উপরের দিকে, তরল পদার্থের দিক নির্ণয় করে। এখানে দুই পাশে দুটি মুখ রয়েছে। ফার্স্ট ওয়ান যে অংশটি আছে তাকে এ বিন্দু দিয়ে ডেনোট করি, সেকেন্ড বিন্দুটিকে বি বিন্দু দিয়ে ডিনোট করি। যেখানে ভূমির অংশ হচ্ছে এই অংশ, যেখানে এ বিন্দুটি ভূমি থেকে H1 উচ্চতায় অবস্থিত এবং বি বিন্দুটি ভূমি থেকে H2 উচ্চতায় অবস্থিত হিসেবে ধরে নিচ্ছি। এবার বার্নৌলি আমাদেরকে বলছে, যদি কোনো অসংনম্য তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে দুটি বিন্দু আমরা কাউন্ট করি, অর্থাৎ এখানে অসংখ্য বিন্দু রয়েছে, যে কোনো দুইটি বিন্দু যদি আমরা কাউন্ট করি, দুটি বিন্দুতে তাদের শক্তির পরিমাণ পরস্পর সমান থাকবে। এখানে কিভাবে দুইটি জায়গায় শক্তির পরিমাণ সমান থাকবে তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। বার্নৌলির মূল কথাটি ছিল, কোনো একটি ধারারেখ প্রবাহের মধ্যে যে কোনো বিন্দুতে তার মোট শক্তির পরিমাণটি সবসময় সমান হবে, টোটাল শক্তির পরিমাণ। আচ্ছা, সরাসরি প্রমাণের দিকে যাই। প্রথমে আমাদের যে বর্ণনা অংশে আছে অসংনম্য তরলের ধারারেখ প্রবাহ, এক্ষেত্রে জাস্ট তরলের ধারারেখ প্রবাহ বললেও চলে। অর্থাৎ কোনো একটি প্রবাহ যে তরলটি চলমান অবস্থায় আছে, যদি কোনো একটি স্থির তরলের ক্ষেত্রে আমরা এই বিষয়টি বর্ণনা করতে চাই, তখন বার্নৌলি উপপাদ্যের যে মূল কথাটি রয়েছে তা অবশ্যই প্রযোজ্য হবে না। এক্ষেত্রে যে তরল আমরা নিব তা হতে হবে ধারারেখ প্রবাহ, অর্থাৎ চলমান কোনো তরল। এবার ধরে নিচ্ছি এখানে এই পুরো অংশটি হচ্ছে একটি ধারারেখ প্রবাহ, অর্থাৎ এখানে তরলটি চলমান অবস্থায় আছে, যার মধ্যে এই নলের একটি প্রান্ত আমরা কাউন্ট করে নিলাম। অর্থাৎ এই পুরো নলটি যদি অনেক বড় একটি নল হয়, এই জাতীয় একটি নল, যেখান থেকে একটি নির্দিষ্ট অংশ আমরা কেটে নিয়ে এই অংশের জন্য বার্নৌলির যে উপপাদ্যটি আছে তা আমরা প্রমাণ করছি। তাই বলা যায় এই নির্দিষ্ট অংশতে, অর্থাৎ পুরো তরলের ধারারেখ অংশ থেকে এই এ বি একটি প্রবাহনালী, এ থেকে বি পর্যন্ত এই অংশকে আমরা প্রবাহনালী হিসেবে ধরে নিয়ে বার্নৌলির উপপাদ্যটি প্রমাণ করব। যেখানে এ ও বি মুখের কিছু যে মানসমূহ আছে তা আমরা একটু নির্ণয় করি। যেখানে এ মুখের উচ্চতা ভূমি থেকে H1, বি মুখের উচ্চতা ভূমি থেকে H2 এবং প্রবাহী বেগ, অর্থাৎ এখানে যে তরলটি চলমান, আমরা ধরে নিয়েছি তরলটি এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে চলমান। আবার আমরা চাইলে এই অংশটিকে উল্টোভাবে ধরেও প্রমাণ করতে পারি, কিন্তু আমরা যে কোনো একটি দিক কল্পনা করে বার্নৌলির উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব। যদি তরলের দিক উপরের দিকে হয়, তখন এ বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে প্রবাহীর বেগ, তরলের প্রবাহীর বেগ হিসেবে ধরে নিয়েছি V1, বি বিন্দুতে তরলের প্রবাহীর বেগ V2। এবার এই অংশে যখন তরল পদার্থ চলমান হবে, তখন ওই পদার্থের উক্ত স্থানে একটি চাপ অবশ্যই কাজ করবে। তাই এই বিন্দুতে তরলের চাপ হিসেবে ধরে নিয়েছি P1, বি বিন্দুতে তরলের চাপ P2। অর্থাৎ আমাদের যে সকল প্রয়োজনীয় মান দরকার ছিল উক্ত অংশসমূহ আমরা ধরে নিয়েছি। এ বিন্দু ভূমি থেকে H1 উচ্চতায় অবস্থিত। এই বিন্দুতে প্রবাহী বা যে তরল পদার্থ বা যে তরল বা বায়বীয় পদার্থ, আচ্ছা বলে রাখা ভালো, বার্নৌলির এই উপপাদ্যটি তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ
তরল বা বায়বীয় যে কোনো একটি পদার্থ দিয়ে এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবো, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ বিন্দুতে যে তরল বা বায়বীয় পদার্থটি থাকবে ওই পদার্থের একটি বেগ থাকবে, কারণ আগেই বলে দিয়েছি যদি তরল পদার্থ বা বায়বীয় পদার্থটি স্থির অবস্থায় থাকে এক্ষেত্রে এই উপপাদ্যটি কাজ করবে না। উক্ত প্রবাহীর বেগ v1 এবং প্রেসার যে চাপটা থাকবে তা p1। বি যে দ্বিতীয় যে বিন্দুটি আমরা ধরে নিয়েছি উক্ত বিন্দুতে প্রবাহীর বেগ v2 এবং চাপ p2। এবার প্রথমে এ বিন্দুতে টোটাল যে শক্তির মানটি আছে তা আমরা নির্ণয় করব। আমরা জানি ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় যদি কোনো বস্তু অবস্থিত হয় ওই বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি জমা থাকে বা সঞ্চিত থাকে। এই সঞ্চিত বা জমাকৃত শক্তিকে আমরা বলি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। যদি বস্তুটির ভর m হয় তখন ভূমি থেকে h উচ্চতায় এই বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি জমা থাকে উক্ত শক্তির পরিমাণ নির্ণয় করা হয় mgh এই সূত্রের মাধ্যমে। অতএব বলতে পারি এ বিন্দুতে যে তরলগুলো আছে উক্ত তরলের ভর, অর্থাৎ এখানে প্রতিটি তরলের ভর প্রতিটি স্থানে মোট তরলের ভর m হিসেবে ধরে নিলাম। এই জায়গায় হালকা কনফিউশন হতে পারে যে তরলের ভর m প্রতিটি স্থানে কিভাবে হবে, কারণ আমি এই অংশের নলের এই পাশের মুখটিকে বড় করে লিখেছি, এই পাশের নলের মুখটিকে ছোট করে লিখেছি। এখানে তরলের ভর m বলতে বুঝিয়েছে অর্থাৎ প্রতিটি অংশে তরল প্রতিটি অংশে এখানে প্রতিটি কণার ভর বুঝিয়েছে। যদি একটি তরল পদার্থ সেম তরল পদার্থ হয় জাস্ট লাইক দ্যাট পানি, যদি পানি হয় এই অংশে পানির প্রতিটি অণুর যা ভর হবে সেম এই অংশেও প্রতিটি পানির অণুর ভর সেম হবে। আবার যদি আমরা এক্ষেত্রে পারদকে ধরি বা মার্কারি, তখন এই জায়গায় এ বিন্দুতে মার্কারির একটি কণার যা ভর হবে সেম বি বিন্দুতে মার্কারির একটি কণার ভর সেম হবে। অতএব তরলের ভর m দ্বারা বুঝিয়েছে এখানে প্রতিটি জায়গায় অর্থাৎ যে তরল বা বায়বীয় পদার্থ থাকবে উক্ত পদার্থটি সেম হতে হবে। অর্থাৎ আমি যদি এ বিন্দুতে পানি বি বিন্দুতে মার্কারি রাখি এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, অর্থাৎ সম্পূর্ণ অংশে সেম পদার্থ থাকতে হবে। আশা করি m এর বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং এছাড়াও বলা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থটির ঘনত্ব হচ্ছে রো। এবার এ বিন্দুতে যদি এ বিন্দুতে যে তরল পদার্থগুলো আছে তার হাইটের কারণে যে সঞ্চিত বা বিভব শক্তি থাকবে উক্ত অংশের মান যদি নির্ণয় করে পাবো প্রতিটি কণার ভর m ভূমি থেকে h1 উচ্চতায় আছে, অভিকর্ষ ত্বরণ g যদি কাজ করে তখন এই অংশের এ বিন্দুতে তরলের বিভব শক্তি হবে mgh1। আশা করি এই অংশটি আমাদের কাছে ক্লিয়ার। এবার পরবর্তীতে আমরা জানি কোনো একটি m ভরের বস্তু যদি v বেগে চলমান হয় তখন ওই বস্তুটির যে গতিশক্তি থাকে তার মান হবে হাফ mv²। এবার এই বিন্দুতে যে তরল প্রবাহীগুলো আছে তাদের বেগ হচ্ছে v1, অতএব এই জায়গার তরলগুলোর ভর হচ্ছে m। তাই বলতে পারি এ বিন্দুতে তরলের গতিশক্তি হাফ mv², যেহেতু এই অংশে প্রবাহিত বেগ v1 তাই v1²। এবার নতুন যে অংশটি আমরা পড়ব তা হচ্ছে গতিশক্তি বিভব শক্তি। আমরা আগে অনেকবার পড়ে এসেছি, কিন্তু চাপ শক্তির এই বিষয়টি একটু নতুন। চাপ শক্তি বলতে বোঝায় কি বোঝায় P ইন্টু বি অর্থাৎ প্রেসার ইন্টু ভলিউম বা আয়তনকে বলা হয় চাপ শক্তি। এছাড়াও আমরা জানি যে কোনো একটি পদার্থের ঘনত্ব বলতে কি বুঝি, একক আয়তনে কোনো একটি পদার্থের যে পরিমাণ ভর থাকে উক্ত অংশকে বলা হয় ওই পদার্থের ঘনত্ব, যেখানে রো ঘনত্ব ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, যেখানে রো হচ্ছে ঘনত্ব, m হচ্ছে ভর, ক্যাপিটাল ভি হচ্ছে আয়তন। এই অংশ থেকে যদি ক্যাপিটাল ভি এর মান নির্ণয় করি তখন দেখতে পাই রো এবং ভি পরস্পর জায়গা এক্সচেঞ্জ করার পর থাকবে m ডিভাইডেড বাই রো। ভি ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই রো এর মান ভি এর অংশে যদি বসাই তখন পাবো p
পি ইন্টু এম ডিভাইডেড বাই রো, যাকে সাজিয়ে লিখলে পাই এম পি ডিভাইডেড বাই রো। এইটি হচ্ছে মূলত চাপ শক্তির সূত্র। চাপ শক্তির মেইন সূত্র হচ্ছে পি ইন্টু ভি। পি ইন্টু ভি থেকে এম পি ডিভাইডেড বাই রো, যেখানে এম হচ্ছে ভর, পি চাপ, রো ওই পদার্থের ঘনত্ব। এবার এই বিন্দুতে তরলের চাপ শক্তি নির্ণয়ের জন্য আমরা চাইলে পি ইন্টু ভি এই সূত্র প্রয়োগ করতে পারি, অথবা সরাসরি এম ইন্টু পি ডিভাইডেড বাই রো এই সূত্রটিও প্রয়োগ করতে পারি। প্রথমে আমরা লিখছি পি ইন্টু ভি, যেখানে এই বিন্দুর জন্য তার চাপ হচ্ছে P1। এবার ভি ইজ ইকুয়াল টু ছিল এম ডিভাইডেড বাই রো। এম ডিভাইডেড বাই রো এর মান যদি বসাই, P1 এম ডিভাইডেড বাই রো, নিচের অংশে থাকবে রো। আশা করি এই বিন্দুতে তরলের বিভব শক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার। যদি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার হয়, আমরা বলতে পারি এই বিন্দুতে টোটাল তিনটি শক্তি কাজ করে। ফার্স্ট ওয়ান, এই বিন্দুর তরলের বিভব শক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি। এই তিনটি শক্তির মোট যোগফলটি হচ্ছে এই বিন্দুতে তরলের মোট শক্তির পরিমাণ। সো লিখব, সুতরাং এ মুখের, এ নলের মুখে লিখতে পারি এ নলের মুখে মোট শক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি, গতি শক্তি এবং চাপ শক্তি, টোটাল মান mgh1 প্লাস হাফ এম v1 স্কোয়ার প্লাস p1 ইন্টু এম ডিভাইডেড বাই রো। এই অংশ হচ্ছে এ নলের মুখে মোট শক্তির পরিমাণ। অনুরূপ প্রসেস যদি আমরা সেম ওয়েতে কাজ করি বি বিন্দুর জন্য, তখন আমরা পাবো এক্ষেত্রে আবার অনুরূপভাবে বি নলের মুখে মোট শক্তি ইজ ইকুয়াল টু, এবার আসি এই অংশটি আমরা রাফ অংশে করি। এই বিন্দুতে তরলের বিভব শক্তি mgh1, অতএব বি বিন্দুতে তার বিভব শক্তি হবে mgh2। তাই লিখব প্রথমে বিভব শক্তির মান mgh2 প্লাস সেকেন্ড ওয়ান, এই বিন্দুতে গতিশক্তি হাফ এম v1 স্কোয়ার, যেখানে বি বিন্দুতে গতি হচ্ছে v2, তাই এই অংশে তার গতিশক্তির মান হবে হাফ এম v2 স্কোয়ার প্লাস হাফ এম v2 স্কোয়ার। বি বিন্দুতে চাপ শক্তি P1 এর জায়গায় হবে P2, কারণ এখানে প্রেসারের মান P2, সো P2 ইন্টু এম ডিভাইডেড বাই রো। এখন এ বিন্দু এবং বি বিন্দুর ক্ষেত্রে এম এবং রো এর মান সেম, অর্থাৎ প্রথম অংশেই বলা হয়েছে এবং ক্লিয়ার করেছে আমি বিষয়টা। এই বিন্দুতে যদি বস্তুর ভর অর্থাৎ তরলের ভর স্মল এম হয়, সেম বি বিন্দুতে তরলের ভর স্মল এম হবে। অনুরূপভাবে যেহেতু একই তরল পদার্থ অবস্থিত থাকবে, তাই প্রতিটি অংশে রো ঘনত্বের মান সেম, কারণ আমরা জানি একটি পদার্থের ঘনত্বের মান হয় একটি। এবার এর পরবর্তী অংশে আমরা ইতিমধ্যে এ বিন্দু এবং বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির মান বের করেছি। এবার পরবর্তী অংশে আমরা জানি শক্তির সংরক্ষণশীল নীতি হতে পাই কোনো একটি বস্তুর শক্তি সৃষ্টিও করা যায় না, বিনাশও করা যায় না, জাস্ট শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। এখানে এ বিন্দুতে যে তরল পদার্থগুলো ছিল, উক্ত তরল পদার্থ নল বেয়ে বি বিন্দু দিয়ে পাস হচ্ছে, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তির টোটাল এনার্জির মান যা হবে, বি বিন্দুতে টোটাল এনার্জির মান সেম হবে। কে বলেছে? শক্তির সংরক্ষণশীল নীতি হতে পাচ্ছি। এখন এ বিন্দু তো বড় নলের মুখ, বি বিন্দু ছোট নলের মুখ। এই জায়গায় একটু কনফিউজড আমরা হতে পারি যে এ বিন্দু দিয়ে তো বেশি পরিমাণ তরল যাবে,
বি বিন্দু দিয়ে তো অল্প পরিমাণ তরল বের হবে। এখন কোন ক্ষেত্রে, অর্থাৎ বেশি পরিমাণ তরল আর অল্প পরিমাণ তরলের মধ্যে কিভাবে টোটাল শক্তির মান সমান হয়, পুরো উপপাদ্যের প্রমাণের শেষে এই অংশটা আমি ভালোভাবে ক্লিয়ার করব। এখন আপাতত প্রমাণের দিকে ফোকাস করি। শক্তির সংরক্ষণশীল নীতি হতে পায় এ বিন্দু এবং বি বিন্দুর মোট শক্তির মান সমান শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে পায় অর্থাৎ এ বিন্দুর মোট শক্তির মান লিখব mgh1 প্লাস হাফ mb1 স্কয়ার প্লাস p1 ইন্টু m ডিভাইডেড বাই রো ইজ ইকুয়াল টু বি নলের মুখের ক্ষেত্রে টোটাল শক্তির মান mgh2 প্লাস হাফ mb1 স্কয়ার b2 স্কয়ার প্লাস p2m ডিভাইডেড বাই রো। প্রতিটি টার্ম বা পদের মধ্যে কমন উপাদান হচ্ছে m। এই m অংশকে উভয় পদ থেকে বাদ দিয়ে পাই, বা gh1 প্লাস হাফ v1 স্কয়ার p1 ডিভাইডেড বাই রো gh2 প্লাস হাফ v2 স্কয়ার প্লাস p2 ডিভাইডেড বাই রো। এবার দেখতে পাচ্ছি প্রথম অংশের মধ্যে হরে আছে রো, দ্বিতীয় অংশে হরে আছে রো। এই হরের অংশ থেকে রোকে যদি লসাগু নিয়ে পাই, রো লসাগু নিলে থাকে রো gh1 প্লাস এই অংশে হাফ রো v1 স্কয়ার প্লাস p1 ইজ ইকুয়াল টু সেম ওয়েতে এ পাশেও যদি রোকে লসাগু নিই, রো gh2 প্লাস হাফ রো v2 স্কয়ার প্লাস p2। এর পরবর্তী অংশে বা উভয় পক্ষ থেকে রো বাদ দিয়ে পাই রো gh1 প্লাস হাফ অফ রো v1 স্কয়ার প্লাস p1 রো gh2 প্লাস হাফ অফ রো v2 স্কয়ার প্লাস p2। অতএব দেখতে পাচ্ছি কোনো একটি প্রবাহীর দুটি বিন্দু আমরা যদি নিয়ে কাজ করি, এক্ষেত্রে উভয় বিন্দুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ সমান আসে। এবার আমরা যদি দুটি বিন্দু কাউন্ট না করে একাধিক বিন্দু কাউন্ট করতাম, অর্থাৎ এই অংশে একটি অংশ আছে, ধরি সি অংশ, এই জায়গায় ডি অংশ, তখন কি হতো, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর ক্ষেত্রে যদি মোট শক্তির মান সমান হয়, অতএব বলতে পারি সি বিন্দু ডি বিন্দুর ক্ষেত্রেও মোট শক্তির পরিমাণ সমান হবে। অর্থাৎ এ বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, ডি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তির পরিমাণ সমান হবে। বার্নৌলির কথার মূল মেইন যে থিম ছিল তা হচ্ছে এই অংশ। যদি কোনো প্রবাহী রেখা বা কোনো তরল প্রবাহমান হয়, তখন ওই প্রবাহীর যে কোনো জায়গায় মোট শক্তির মান অন্য জায়গায় সবসময় সমান হবে। অতএব বলতে পারি এক্ষেত্রে রো gh1 হাফ রো v1 স্কয়ার p1 এই অংশ থেকে একটু কাজ করে পাই, এখানে রো gh1 রো gh2 উভয় অংশ থেকে যদি রো g কমন নেই, তখন থাকে রো gh1 মাইনাস h2 এবং হাফ রো v1 স্কয়ার হাফ রো v2 স্কয়ার থেকে হাফ রো কমন নিয়ে পাই, হাফ রো কমন নিয়ে পাই v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার এবং p1 মাইনাস p2 একত্রে লিখলাম। এতটুকু, এই অংশের লাইনটি কিন্তু এখন লিখবেন না, এখানে একটু কাজ আছে। তা হচ্ছে আমরা চাইলে এই অংশের এই লাইনটিকে এভাবে না লিখে এই অংশটি বলতে পারতাম যে কোনো প্রবাহ রেখা বা ধারা রেখার প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। অতএব এই পুরো ধারা রেখার ক্ষেত্রে
যে টোটাল এনার্জির মান আসবে তা অবশ্যই সমান হবে। এখন আমরা এমন একটি সূত্র বের করব যার সাহায্যে প্রতিটি বিন্দুর মোট শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি। যদি প্রতিটি বিন্দুর মোট শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি, ওই মানটি অবশ্যই ধ্রুবক হবে, কারণ এ বি সি ডি চারটি বিন্দু যদি কাউন্ট করা হয়, প্রতিটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান। যদি মোট শক্তির পরিমাণ সমান হয়, ওই মোট শক্তি নির্ণয়ের জন্য জাস্ট একটি সূত্র আমরা বিল্ড আপ করব। এক্ষেত্রে যে একটি সূত্র আমরা বিল্ড আপ করার চেষ্টা করব, সেখানে আমরা লিখব H1 - H2। H1 - H2 এর পরিবর্তে আমরা জাস্ট H কাউন্ট করি, কারণ যখন আমরা সি বিন্দুতে মোট শক্তির মান নির্ণয় করব, এক্ষেত্রে জাস্ট এই জায়গায় H এর মানটি ওই সূত্রের মধ্যে বসালে যাতে মোট শক্তির মান চলে আসে। অনুরূপভাবে P1 - P2 দুটি বিন্দুর চাপের পার্থক্য ছিল। আমরা যখন প্রতিটি বিন্দুতে চাপের মান নির্ণয় করব, তখন তো আর P1 P2 P3 দেওয়ার প্রয়োজন হবে না, তখন আমরা সরাসরি জাস্ট একটি P হিসেবে কাউন্ট করব। তাই P1 - P2 এর স্থলে P বসিয়ে পাই, এবং সর্বশেষ V1² - V2²। এই বিন্দুর ক্ষেত্রে তার গতিবেগ অর্থাৎ প্রবাহীর গতিবেগ ছিল V1, বি বিন্দুর ক্ষেত্রে প্রবাহের গতিবেগ ছিল V2। যদি উভয় অংশের মাইনাস না করে, অর্থাৎ আমরা এই দুটি অংশের যে বিয়োগফলটি এখানে দেখানো হয়েছে এভাবে না বলে আমরা বলবো জাস্ট একটি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করার জন্য ওই বিন্দুতে প্রবাহীর বেগ কত, এই অংশে প্রবাহীর বেগকে আমরা কাউন্ট করে নিব জাস্ট বি। তাই আমরা লিখতে পারি H1 - H2 না লিখে সরাসরি লিখব রো জি এইচ, অর্থাৎ এই এইচ প্রবাহীর যে কোনো বিন্দুর ভূমি থেকে উচ্চতা, প্লাস হাফ রো V1² - V2² না লিখে লিখব V², অর্থাৎ প্রবাহীর যে কোনো বিন্দুতে বা যে কোনো জায়গায় প্রবাহীর গতিবেগের মান, প্লাস P1 - P2 না লিখে লিখব জাস্ট P, অর্থাৎ যে বিন্দুতে মোট শক্তির মান নির্ণয় করব উক্ত বিন্দুতে চাপের প্রেসার। এখন এই পুরো অংশের মান অর্থাৎ এই মোট শক্তির মান প্রবাহের প্রতিটি বিন্দুতে সমান হবে, তাই বলতে পারি এই পুরো অংশ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন এই লাইন অর্থাৎ এই লাইন থেকে সরাসরি যদি এই লাইনে আসতে চাই, তখন H1 - H2 ইজ ইকুয়াল টু আমাদের লিখতে হয় ইজ ইকুয়াল টু H, V1² - V2² সমান লিখতে হবে V², P1 - P2 সমান লিখি জাস্ট P। অতএব এটি হচ্ছে, এই অংশটি হচ্ছে কোনো ধারারেখ প্রবাহীর যে কোনো স্থানে মোট শক্তি নির্ণয়ের সূত্র।